नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परोतत्त्वे सदा लीनो रामकृष्णसमागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। आज 26 এপ্রিল 2025 আমাদের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে নির্ধারিত স্বামী বিবেকানন্দের পত্রাবলী পাঠ এবং আলোচনার ক্লাস। আমাদের প্রত্যেক মাসের চতুর্থ শনিবার 4টে থেকে আমাদের এই স্বামী বিবেকানন্দের পত্রাবলীর ক্লাস হচ্ছে এবং প্রত্যেক শনিবার প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের শ্রী মায়ের জীবনী পাঠ এবং আলোচনা হচ্ছে। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার শ্রী শ্রী মায়ের জীবনী আলোচনা ও পাঠ হচ্ছে এবং চতুর্থ শনিবার আমাদের স্বামী বিবেকানন্দের পত্রাবলী পাঠ করা হচ্ছে। আমাদের প্রথমে প্রমোদ দাস মিত্র, বিখ্যাত সংস্কৃত পারদর্শী কাশীর বিদ্বান পণ্ডিত, সেই প্রমোদ দাস মিত্রকে স্বামীজি যে চিঠিগুলো লিখেছিলেন, প্রায় 33খানা চিঠির উল্লেখ আমরা পাই, যা স্বামী বিবেকানন্দের পত্রাবলী গ্রন্থে অনুদিত আছে। এছাড়াও হয়তো আরও অনেক পত্রাবলী বা বেশ কিছু পত্রাবলী থাকতে পারে, কিন্তু সেগুলো যেহেতু এখনও আবিষ্কার হয়নি, এখনও পর্যন্ত 33টা চিঠি প্রমোদ দাস মিত্রকে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন। তো সেইগুলোই আমরা আলোচনা করছি। প্রথম ক্লাসে আমরা স্বামী বিবেকানন্দ প্রমোদ দাস মিত্রকে যে 3টে চিঠি লিখেছিলেন সেই 3টে চিঠি আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 নম্বর চিঠি থেকে প্রমোদ দাস মিত্রকে 4র্থ চিঠি, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, সেখান থেকে আমরা আলোচনা করব বা পাঠ করব। প্রথমে পাঠ করব এবং যেখানে যেখানে দরকার সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে। আমাদের এই চিঠি শুরু করার আগে কয়েকটা কথা বলে নিলে ভালো হয়। যে এই প্রমোদ দাস মিত্র আমাদের কলকাতার আদি বাসিন্দা হলেও একটা সময়ে তার ঠাকুরদা কাশীতে আশ্রয় নেন এবং প্রবাসী বাঙালি হিসেবে বেশ কয়েক বছর থাকেন। প্রমোদ দাস মিত্র বা তার অন্যান্য ভাইদের সেখানেই জন্ম হয় এবং তিনি ব্রাহ্মণ ছিলেন না। প্রমোদ দাস মিত্র ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু ব্রাহ্মণ্যবাদকে সমর্থন করতেন এবং আমাদের যে সনাতন হিন্দু ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে কাশীতে যে আমাদের রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, তার পেছনেও কিন্তু এই মিত্র পরিবারের অনেক অবদান আছে। স্বামী বিবেকানন্দ এই মিত্রমশাইকে খুব শ্রদ্ধা করতেন, শ্রদ্ধার চোখে দেখতেন। তার বুদ্ধিমত্তা, তার বিদ্বান সত্তাকে খুব শ্রদ্ধা করতেন। শাস্ত্র পড়তে গিয়ে স্বামীজির যেখানে যেখানে অসুবিধা হয়েছে, এই মিত্রমশাইয়ের সাথে তা আলোচনা করে সমাধানের চেষ্টাও তিনি করেছেন। এরকমও শোনা যায় বা এটাই বাস্তব যে তিনি একবার গীতা ইংরাজি অনুবাদ করেছিলেন। সেই সময়ে স্বামীজি আমেরিকায় অবস্থান করছিলেন। তো সেই মিত্রমশাইয়ের অনুবাদ করা গীতা, ইংরাজি গীতা, তিনি স্বামীজিকে দেখতে পাঠিয়েছিলেন। এরকম একটা সম্পর্ক, খুব শ্রদ্ধার চোখে দেখতেন। তো এই ধরনের একজন মানুষ ছিলেন এই প্রমোদ দাস মিত্র, কিন্তু খুব আচারী ছিলেন, খুব সংস্কারী ছিলেন। আর শেষমেশ
কিন্তু বিবেকানন্দের সঙ্গে বা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে তার কিন্তু অনেক ক্ষেত্রেই অমিল দেখা যায়। অমিল যেসব ক্ষেত্রে ছিল সেগুলো একটু বললে অপ্রাসঙ্গিক হবে না। যেরকম যে সন্ন্যাসীর পক্ষে বিদেশ যাত্রা বা সমুদ্র যাত্রা, এইটা কিন্তু একজন সনাতন হিন্দু হিসেবে আমাদের প্রমোদ দাস মিত্র মেনে নিতে পারেননি। স্নেহ করতেন বিবেকানন্দকে, কিন্তু এটা তিনি ভালো চোখে দেখেননি, তার এই অবস্থানটা ছিল। কিন্তু রামকৃষ্ণ ভাবধারা বা বিবেকানন্দ এদেরকে কিন্তু তিনি খুব ভালোবাসতেন। আর তিনি বিবেকানন্দের কথা প্রথম গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজির কাছে প্রথম শোনেন। আর স্বামীজির সাথে তার প্রথম আলাপ হয় 1890, মানে তখনও কিন্তু এই নরেন্দ্রনাথ বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হননি, তখনও কিন্তু এই চিকাগো সম্মেলন হয়নি। বিশ্ব জুড়ে যে বিবেকানন্দের খ্যাতি বা এই নরেন্দ্রনাথ রূপী বিবেকানন্দের খ্যাতি তখনও সেই জায়গায় যাননি। সেই সময়েই কিন্তু বিবেকানন্দের বুদ্ধিমত্তা বা নরেন্দ্রনাথের বুদ্ধিমত্তা বা তার পাণ্ডিত্য বা সনাতন ধর্মের প্রতি যে আকর্ষণ, এটা তাকে খুব সমৃদ্ধ করেছিল, এটা তাকে খুব আকর্ষিত করেছিল প্রমোদ দাস মিত্রকে। তার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু খুবই স্নেহ করতেন। কিছু কিছু ক্ষেত্রে মতের অমিল ছিল, এটা অনস্বীকার্য, কিন্তু একটা শ্রদ্ধার চোখেও একে অপরকে দেখতেন এরা দুজনেই। আরেকটা যেটা বলছি, যখনকার ঘটনা এটা, মানে যখন এই চিঠিগুলো লেখা হচ্ছে, আগেই বলা হলো যে মোটামুটি 33খানা চিঠি বিবেকানন্দ প্রমোদ দাস মিত্রকে লিখেছিলেন বা নরেন্দ্রনাথ আমাদের প্রমোদ দাস মিত্রকে লিখেছিলেন। তো 1887 সালে প্রথম তিনি রামকৃষ্ণ সম্পর্কে শোনেন তার স্বামী বিবেকানন্দের গুরু ভাই অখণ্ডানন্দজির কাছে কাশীতে। এবং অনেক সাধুরা রামকৃষ্ণের অনুসারী সাধুরা সেই মিত্রমশাইয়ের বাগানবাড়ি কাশীতে ছিল, সেখানে তিনি আশ্রয় দিতেন, এরকম সাধুজনদেরকে তিনি আশ্রয় দিতেন। 87-তে প্রথম বিবেকানন্দের কথা অখণ্ডানন্দজির কাছে শোনেন, তারপর 90 সালে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হয়। তো আমরা যে প্রথম চিঠিটা আজকে পড়ব, 4 নম্বর চিঠি, এটা বরানগর মঠ থেকে স্বামীজি লিখছেন প্রমোদ দাস মিত্রকে, প্রমোদাবাবুকে লিখিত। শ্রী শ্রী দুর্গা বলে সূচনা করা হচ্ছে চিঠিটার। বরানগর, কলিকাতা, 28শে নভেম্বর 1888। প্রণাম নিবেদন মিদম। মহাশয়ের প্রেরিত পাণিনি পুস্তক প্রাপ্ত হইয়াছি, আমাদিগের বিশেষ কৃতজ্ঞতা জানিবেন। আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম, তজ্জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই, ক্ষমা করিবেন। শরীর অত্যন্ত অসুস্থ। মহাশয়ের শারীরিক এবং মানসিক কুশল মহামায়ের নিকট প্রার্থনা করি। এরকম ছোট্ট একটা চিঠি, এই চতুর্থ চিঠি হিসেবে মর্যাদা পাচ্ছে। এই চিঠিটাতে বিবেকানন্দ বরানগর মঠ থেকে, তখন বরানগর মঠ ঠাকুরের দেহত্যাগের পর 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহত্যাগ হয়, তারপরে বরানগর মঠ তৈরি হয়। সেইখানে বসে 28শে নভেম্বর 1888 এই তারিখে এই চিঠিটা লিখছেন। এখানে বলে রাখা ভালো যে এই বরানগর মঠটা কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রথম আশ্রম বা প্রথম মঠ। এই 1886 থেকে 1892 পর্যন্ত বরানগর মঠে প্রথম রামকৃষ্ণ কেন্দ্র গড়ে উঠেছিল। তারপরে 92-এ আলমবাজার শিফট হয়ে যায় এবং ওখান থেকে নীলাম্বর বাবুর বাগানবাড়ি, তারপরে এখন বর্তমান যে জায়গাতে বেলুড় মঠ অবস্থিত সেইখানে স্থানান্তরিত হয়। কিন্তু প্রথম হচ্ছে 1886 থেকে 1892 প্রথম মঠ, প্রথম 6 বছর বরানগরে ছিল মঠ, রামকৃষ্ণ মঠ। তারপরে আলমবাজারে কয়েক বছর থাকার পর সেখানে কলকাতার ভূমিকম্প হয়, সেখানে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখান থেকে নীলাম্বর বাবুর বাগানবাড়ি,
তারপর ওখান থেকে বর্তমান যে মঠভূমি সেখানে রামকৃষ্ণ মঠের প্রধান কেন্দ্র স্থাপিত হয়। তো সেই বরানগর মঠ থেকে বিবেকানন্দ লিখছেন। তো প্রথমেই প্রণাম নিবেদন মিদম, এটা সংস্কৃত শব্দ, প্রণাম নিবেদন করছেন আমাদের বিবেকানন্দ, সেইভাবে শুরু করছেন। আর যেটা বলছেন যে মহাশয়ের প্রেরিত পাণিনি পুস্তক প্রাপ্ত হইয়াছে, তার মানে পাণিনি পুস্তক, ব্যাকরণ কৌমুদী বা এই ধরনের যে ব্যাকরণ সংক্রান্ত বই, সেগুলো একসময়ে বিবেকানন্দ এনার কাছে চেয়েছিলেন। তখন রামকৃষ্ণ মিশনের তথা বিবেকানন্দের কাছে টাকা পয়সা কিছু ছিল না। বরানগর মঠের ইতিহাস আমরা সকলেই অবগত আছি। যারা ঠাকুরমা স্বামীজির জীবন সম্পর্কে একটু আধটু জানি, তারা জানি যে প্রথম সময়ে বরানগর মঠে কি কষ্ট করে সেই গুরু ভাইদের থাকতে হয়েছে ঠাকুরের নাম করে। খাবার ছিল না, কাপড় ছিল না, একটা মাত্র কাপড় ছিল, সেই কাপড়টা ভাঁজ করে রাখা থাকতো ঘরের মধ্যে। সবাই কৌপিন পরে সেই গুরু ভাইরা ঘুরে বেড়াতো ওই মঠ প্রাঙ্গণে। আর যখন কারো বাইরে যাওয়ার দরকার থাকতো, তখন সেই একমাত্র ধুতিটি সেই ভাইটি পরে তারপর সে বাইরে বেরোতো, সমাজে বেরোতো। খেতে পেতো না, দিনের পর দিন খেতে পেতো না, এরকম অবস্থা। তো সেই জায়গায় পড়াশুনো করার বই, এটা তো বিলাসিতা। তো বিবেকানন্দের মনে হয়েছিল যে গুরু ভাইদের, যারা ঠাকুরের নাম করে বেরিয়ে এসছে, সংসার ত্যাগ করেছে, সন্ন্যাস জীবন যাপন করছে, সংঘ জীবন যাপন করছে, তো তাদের শিক্ষার জন্য বই লাগবে, ব্যাকরণ জানতে হবে। ব্যাকরণ যদি না জানে, সংস্কৃত ব্যাকরণ যদি না জানে বা সংস্কৃত যদি না জানে, ঠিক শাস্ত্র পড়া হবে না। তো ঠিক শাস্ত্র পড়ার জন্য ব্যাকরণের জ্ঞান আবশ্যিক। তো তার জন্যই প্রমোদাবাবু কাছ থেকে এই পাণিনির ব্যাকরণ চেয়েছিলেন। এবার এই পাণিনির ব্যাকরণ উনি পাঠিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছেন। স্বামী বিবেকানন্দ প্রমোদাবাবুকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। এবং তারপরেই বলছেন যে আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম। আগে তার জ্বর হয়েছিল, সেইটাও তিনি জানাচ্ছেন। আমি পুনরায় জ্বরে পড়িয়াছিলাম, তজ্জন্য শীঘ্র উত্তর দিতে পারিনি। শরীর খারাপ ছিল, শরীর খারাপ হলে স্বাভাবিকভাবেই আমরা পত্রালাপ বা কোনো কিছুই করতে ভালো লাগে না, তো সেই জন্যই বিলম্ব হয়েছে। তো প্রমোদ দাস মিত্র যেহেতু ব্যাকরণ বই পাঠিয়েছেন, পাণিনি গ্রন্থ পাঠিয়েছেন, তো ধন্যবাদ তার প্রাপ্য, ধন্যবাদ দেবার কথা, কিন্তু জ্বর হয়েছিল বলে যথাসময়ে বিবেকানন্দ ধন্যবাদ দিতে পারেননি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তজ্জন্য শীঘ্র উত্তর দিতে পারি নাই, ক্ষমা করিবেন। শরীর অত্যন্ত অসুস্থ, মহাশয়ের শারীরিক ও মানসিক কুশল মহামায়ীর নিকট প্রার্থনা করছি। মহামায়ী এখানে ভগবান মাতা সর্বমঙ্গলা, দক্ষিণেশ্বরের মা, ভবতারিণী বা মহামায়ী, এখানে মহামায়া বা মহামায়ী। তো সেই জগৎজননীর কাছে প্রমোদ দাস মিত্রের শারীরিক কুশল প্রার্থনা করছেন আমাদের বিবেকানন্দ, এবং এই বলেই চিঠিটা শেষ করছেন তিনি। এই চিঠিটার, এই 4 নম্বর চিঠিটার মূল উপজীব্য যেটা, খুব ছোট চিঠি, একটা ধন্যবাদ জ্ঞাপন করা যে পাণিনির ব্যাকরণ এই গরিব রামকৃষ্ণ সংঘের সাধুদের পাঠিয়েছেন, তার কৃতজ্ঞতা হিসেবে ধন্যবাদ জ্ঞাপন একটা পত্র। শারীরিক অসুস্থতার জন্য কিঞ্চিত বিলম্ব হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন এবং মহামায়ীর কাছে বা জগৎজননীর কাছে তার কুশল প্রার্থনা করছেন। এইভাবেই এই 4 নম্বর চিঠিটি আমাদের শেষ হচ্ছে এবং শেষে তিনি লিখছেন ইতি দাস নরেন্দ্রনাথ। এইভাবে মানে এই চিঠিটার মধ্যে যে প্রমোদ দাস মিত্রকে বিবেকানন্দ কতটা শ্রদ্ধা করে, এই পত্রের ছত্রে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। এরপরে 5 নম্বর চিঠি আমাদের প্রমোদাবাবুকে লিখিত, এটাও বরানগর মঠ থেকেই লিখছেন। 4 ফেব্রুয়ারি 1889, 4 ফেব্রুয়ারি, কয়েক মাস পরে লাস্টে 4 নম্বর যে চিঠিটা আমরা পড়লাম সেটা 28 নভেম্বর 1888 চিঠি ছিল। এইটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 1889 চিঠি, এটাও প্রমোদাবাবুকে লিখিত।
শুরু করছেন। আগে আমরা দেখবেন চিঠিতে লিখতাম ওং, উপরে লিখতাম ওং বা শ্রীরামকৃষ্ণ বা মায়ের নাম, ওং নমঃ শিবায়, জয় মা কালী, এইভাবে উপরে লেখা থাকতো। তো বিবেকানন্দ লিখছেন ঈশ্বর জয়তি, ঈশ্বরের জয় হোক, ঈশ্বর জয়তি। বরানগর মঠ থেকে লিখছেন 4 ফেব্রুয়ারি 1889। সম্বোধন করছেন নমস্য মহাশয়, কতকগুলি কারণবশত অদ্য আমার মন অতি সংকুচিত ও ক্ষুব্ধ হইয়াছিল। এমন সময়ে আপনার আমাকে অপার্থিব বারাণসীপুরীতে আবাহনপত্র আসিয়া উপস্থিত। ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়া গ্রহণ করিলাম। সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি, তথায় কয়েক দিবস মাত্র অবস্থিত করিয়া ভগবৎ সমীপে উপস্থিত হইব। কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয়, সে নিশ্চিত পাষাণে নির্মিত। আমার শরীর এক্ষণে অনেক সুস্থ। জ্ঞানানন্দকে আমার প্রণাম। যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব। পরে বিশ্বেশ্বরের ইচ্ছা, কিমধিক মিতি সাক্ষাতে সমুদয় জানিবেন, দাস নরেন্দ্রনাথ। আমরা দেখছি প্রত্যেকটা চিঠিতেই তিনি লিখছেন দাস নরেন্দ্রনাথ, মানে কতটা সম্মান তিনি এই প্রমোদাবাবুকে করেন। আর এখানে কয়েকটা সিদ্ধান্তের কথা, কয়েকটা ডিসিশানের কথা প্রমোদাবাবুকে বিবেকানন্দ জানাচ্ছেন। কীরকম? যে বেশ কিছু কারণের জন্য আমার মন খারাপ ছিল। বিবেকানন্দ বলছেন চিঠির মধ্যে যে আমার মন খারাপ ছিল এবং ক্ষুব্ধ হয়েছিল, মন রাগান্বিত হয়েছিল। সমাজ, সংসার, এই যে সাধু হয়েছি, কি হলো, কি হবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তিনি সংকুচিত ছিলেন, ক্ষুব্ধ ছিলেন, রাগান্বিত ছিলেন। এমন সময় আপনার অপার্থিব বারাণসীপুরীতে আবাহনপত্র আসিয়া উপস্থিত। আর এই সময়ে প্রমোদাবাবু বিবেকানন্দকে আবাহন করে একটা চিঠি লিখেছে যে বাবা তুমি বারাণসীতে এসো, বারাণসীতে এসে আমার কাছে কয়েকদিন থাকবে, সাধন ভজন করবে, এরকম একটা আবাহনপত্র বা এরকম একটা নিমন্ত্রণপত্র এসে পৌঁছেছে কলকাতায় বিবেকানন্দের কাছে। বিবেকানন্দ উৎফুল্ল, তার মন খারাপ ছিল। এই সময়ে কাশীধাম দর্শনের আমন্ত্রণ, আবার কার কাছ থেকে? প্রমোদ দাস মিত্রের কাছ থেকে। এমন সময়ে আপনার অপার্থিব, কারণ বারাণসীটাকে পৃথিবীর বাইরে বলা হয়। বারাণসী ধাম বা কাশীধাম পৃথিবী নয়, ওটা যেন অন্য একটা জগৎ, পার্থিব জগৎ নয়। সেই জন্য বলছে অপার্থিব জগৎ। কাশী এমন পুণ্যভূমি, আমাদের সনাতন হিন্দু ধর্মে কাশীর কত রকমের বর্ণনা আছে। পুণ্যধাম, মুক্তিধাম, এরকম কত তার নাম, যে কাশীতে মৃত্যু হলে নাকি এই জন্মবন্ধন থেকে মুক্ত হয় মানুষ, এরকম কত রকমের ধারণা আছে। তো সেই মুক্তধাম কাশীতে আমন্ত্রণপত্র এসছে বিবেকানন্দের কাছে। বিবেকানন্দ উৎফুল্ল, তার মন খারাপ ছিল, তার মন ভালো হয়ে গেল। এই অপার্থিব বারাণসীপুরীতে আবাহনপত্র আসিয়া উপস্থিত। ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়া গ্রহণ করিলাম। ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়া গ্রহণ করিলাম। স্বামী বিবেকানন্দ প্রমোদাদাসবাবুকে বলছেন, এই যে আপনার মাধ্যমে যে আবাহনপত্র এলো বা আমন্ত্রণপত্র এলো, এটা আমি ভগবান বিশ্বেশ্বরের আবাহন হিসেবে দেখছি। যে আপনার মাধ্যমে ভগবান বিশ্বেশ্বর বা কাশীশ্বর বা কাশীধীশ, কাশীর যে অধিপতি, কাশীর অধিপতি হচ্ছেন আমাদের শিবজি, সেই শিবজি আমাকে, এই বিশ্বেশ্বর শিবজি আমাকে ডাকছেন। সম্প্রতি আমার গুরুদেবের জন্ম এই পর্যন্ত হলো। এরপর এই বিষয়ে সে বিবেকানন্দ প্রমোদাস মিত্রকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, খুশি, তিনি যে প্রচণ্ড খুশি হয়েছেন এবং এটা যে ভগবান বিশ্বেশ্বরের কৃপা সেটা তিনি বলছেন।
এবং এরপরে তার কয়েকটা সিদ্ধান্ত তিনি বলছেন, যে তিনি কয়েকটা জিনিস ঠিক করে রেখেছেন, সেইগুলো বলছেন। এবার সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি। সম্প্রতি আমার গুরুদেবের জন্মভূমি দর্শনার্থ গমন করিতেছি। তথায় কয়েক দিবস মাত্র অবস্থিত করিয়া ভগবৎ সমীপে উপস্থিত হইব। মানে বিবেকানন্দ বলছেন যে আমরা ঠিক করেছি যে আমার যে গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার যে জন্মভূমি কামারপুকুর, সেইখানে আমরা দর্শন করতে যাব। সেই তথায় কয়েক দিবস মাত্র অবস্থিতি করিয়া ভগবৎ সমীপে উপস্থিত হইব। প্ল্যানিংটা এই যে এখন আমি আমার গুরুদেব তার জন্মভূমি কামারপুকুর দর্শন করতে যাচ্ছি, সেইখানে কয়েকদিন থাকব, সাধন ভজন করব, তারপর আপনার ভগবৎ সমীপে উপস্থিত হইব, তারপরে কাশী যাব। মানে এরকম একটা সিদ্ধান্তের কথা বিবেকানন্দ প্রমোদবাবুকে চিঠির মাধ্যমে জানাচ্ছেন। কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয়, সে নিশ্চিত পাষাণে নির্মিত। এবার কাশীর মাহাত্ম্যর কথা বলছে, যে কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয়, সে নিশ্চিত পাষাণে নির্মিত। আমার শরীর এক্ষণে অনেক সুস্থ। জ্ঞানানন্দকে আমার প্রণাম। যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব। পরে বিশ্বেশ্বরের ইচ্ছা, কিমধিক মিতি সাক্ষাতে সমুদয় জানিবেন। দাস নরেন্দ্রনাথ। এইভাবে চিঠিটা শেষ করছেন। এই চিঠিটার মূল যে বক্তব্য, দু তিনটে জিনিস এখানে আছে বা এখানে বলার চেষ্টা করা হয়েছে, বিবেকানন্দ প্রমোদবাবুকে বলছেন। এবং চিঠির ছত্রছত্রে বিবেকানন্দের প্রমোদদাস মিত্রের প্রতি যে কৃতজ্ঞতা, যে শ্রদ্ধা, এটা কিন্তু বারবার প্রস্ফুটিত হয়ে উঠছে। তিনি এখানে স্বীকার করছেন যে তার মন ভালো ছিল না, তিনি বিক্ষুব্ধ ছিলেন, কোনো কিছুই ঠিক হচ্ছে না বলে তার মনে হচ্ছে। তো সেই সময়ে তখন প্রমোদাবাবুর একটা আমন্ত্রণপত্র পেলেন, যে কাশীতে যাবার একটা আমন্ত্রণপত্র পেলেন। খুব খুশি হয়েছেন বিবেকানন্দ যে ভগবান বিশ্বেশ্বর তাকে আহ্বান করেছে, এরকম একটা হয়েছে। এবার তারপরে তিনি ডিসিশনটা জানাচ্ছেন যে কাশী তো অবশ্যই যাব, আগে আমার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে যাব, সেখানে কয়েকদিন থাকব, তারপর ভগবৎ সমীপে বা ভগবৎ সমীপে বা প্রমোদদাস মিত্রের কাছে আমি উপস্থিত হব। এরকম একটা মনোবাসনা তিনি প্রকাশ করছেন এবং চিঠিতেও সেটা বলছেন। এবং শেষে বলছেন যে কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয়, মানে এই ধর্মস্থানগুলোতে যার ভালো না লাগবে বা এইগুলো সম্পর্কে যে শিহরিত না হবে, তাকে ধিক, বা সে নিশ্চিত পাষাণে নির্মিত, সে সাধারণ মানুষ নয়, সে অন্য রকমের ধাতুতে তৈরি। এবার এইটা বলার পরেই বলছেন যে আমার শরীর এক্ষণে অনেক সুস্থ। স্বামীজি, আপনারা জানেন হয়তো যে স্বামীজি স্বল্পায়ু ছিলেন, মাত্র 39 বছর বয়সে তার দেহত্যাগ হয়েছে। প্রচুর ভুগতেন, প্রচুর শারীরিক কষ্ট ছিল, শরীরের অনেক রকমের কষ্ট ছিল, কিন্তু তার মধ্যেও তিনি যে কর্মকাণ্ড করে গেছেন, যার জন্য আমরা সেই আদর্শটাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছি। তো খুব স্বল্পায়ু ছিলেন এবং প্রায় সমস্ত সময়ই তিনি বিভিন্ন বিষয়ে ভুগতেন, অনেক শারীরিক অসুস্থতাতে তিনি ভুগতেন। তো সেটাই বারবার আমরা তার চিঠিতে দেখব, এই তার অসুস্থতার খবর, অসুস্থতার ব্যাপার স্যাপার এইগুলো বলছেন বারবার। আর 89 মানে এখনও তার বয়স আছে, 1902-এ তার শরীর যায়, তার মানে 89 আর 11 আর এখানে 2, মানে 13 বছর আগে, মৃত্যুর 13 বছর আগের চিঠি, 13 বছর আগে থেকেই ভুগছেন আর কি। এই পরে বিশ্বেশ্বরের ইচ্ছা, কিমধিক মিতি সাক্ষাতে সমুদয় জানিবেন। এইভাবে প্রমোদদাস মিত্রকে এই চিঠিটা 5 নম্বর চিঠি। টোটাল 33টা চিঠি প্রমোদদাস মিত্রকে স্বামীজি লিখেছিলেন, এটা 5ম চিঠি। 5ম চিঠিতে যে আমরা জানতে পারলাম যে প্রমোদদাস মিত্র তাকে কাশীতে ডেকেছে, এজন্য কৃতজ্ঞ। তো তিনি জানালেন আমি যাব সেখানে,
কিন্তু আমি প্রথমে তার গুরুদেব রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে যাব, তথায় কয়েকদিন বসবাস করব, তারপরে ভগবত সমীপে কাশীতে আমি উপস্থিত হব। তারপরে শেষে আরেকটা বলছেন যে জ্ঞানানন্দকে আমার প্রণাম। জ্ঞানানন্দ বলে একজন সাধু আমাদের মিত্র মহাশয়ের আশ্রয়ে থাকতেন, স্বামীজি তাকে চিনতেন, তো সেই জ্ঞানানন্দকে প্রণাম। আর যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব, পরে বিশ্বেশ্বরের ইচ্ছা কিমদিগ্মিতি সাক্ষাতে সমুদয় জানিবেন। এইভাবে দাস নরেন্দ্রনাথ এইভাবে এই চিঠিটা শেষ করছেন। তো এই 5টা চিঠি আমাদের শেষ হলো। এরপরে 6 নম্বর চিঠিতে আমরা 6 নম্বর চিঠিটা বরানগর থেকেই লিখছেন 21শে ফেব্রুয়ারি 1889। এটা ছিল 4ঠা ফেব্রুয়ারি 1889। 4ঠা ফেব্রুয়ারি 1889 চিঠি লিখলেন, সেখানে তিনি জানালেন যে তিনি কাশী যাচ্ছেন। এরপরে 21শে ফেব্রুয়ারি আবার একটা চিঠি দিচ্ছেন প্রমোদা বাবুকে লিখিত, ঈশ্বর জয়তী, ঈশ্বরের জয় হোক, ঈশ্বর জয়তী, 11ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি 1889। মহাশয়, কাশীধামে যাইবার সংকল্প ছিল এবং আমার গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশীধামে পৌঁছিব এইরূপ কল্পনা ছিল, কিন্তু আমার দূরদৃষ্টবশত উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল এবং তৎপরে কলেরার ন্যায় ভেদবমি হইয়াছিল। 3-4 দিনের পর পুনরায় জ্বর হইয়াছে। এক্ষণে শরীর এ প্রকার দুর্বল যে 2 কদম চলিবার সামর্থ্য নাই। অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল। ভগবানের কি ইচ্ছা জানি না, কিন্তু আমার শরীর এ পথের নিতান্ত অনুপযুক্ত। যাহা হোক, শরীর বিশেষ বড় কথা নয়। কিছুদিন এ স্থানে থাকিয়া কিঞ্চিত সুস্থ হইলেই মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে। বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা তাহাই হইবে। আপনিও আশীর্বাদ করুন। জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম, মহাশয়ও জানিবেন। এটা একটা দুঃখের চিঠি। খুব আশা করে তিনি আগের চিঠিটা লিখেছিলেন যে আমার গুরুদেব এর জন্মস্থান দর্শন করে আপনার কাছে যাচ্ছি। খুব আনন্দের একটা আভাস ওই চিঠিতে ছিল। কিন্তু বেশ কয়েকদিন পরে 21শে ফেব্রুয়ারি, আগের চিঠিটা ছিল 4ঠা ফেব্রুয়ারি, এটা 21শে ফেব্রুয়ারি, সেই 14-15 দিন পরে। তো এইখানে তার শরীর খারাপ হয়েছে, আপসেট, তিনি তার সমস্ত পরিকল্পনা বানচাল হয়েছে, সমস্ত পরিকল্পনা তাকে ক্যান্সেল করতে হয়েছে। সেইটা জানিয়ে প্রমোদাদাসবাবুকে চিঠি লিখছেন যে কাশীধামে যাইবার সংকল্প ছিল এবং আমার গুরুদেবের জন্মভূমি পরিদর্শনান্তর কাশীধামে পৌঁছিব এইরূপ কল্পনা ছিল, কিন্তু আমার দূরদৃষ্টবশত, মানে আমার যে কপাল, দূরদৃষ্ট আমার যে কপাল, তার জন্য উক্ত গ্রামে যাইবার পথে অত্যন্ত জ্বর হইল। মানে কামারপুকুরে যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় কিন্তু ওই কামারপুকুর যাওয়াটা কলকাতা থেকে খুব কঠিন ছিল। পদব্রজে যেতে হতো, নদীপথে কিছুটা যাওয়া যেত, পরবর্তীকালে রেল হওয়াতে বিষ্ণুপুর থেকে যাওয়া যেত। আমরা জানি যে শ্রীমা সারদা দেবী যখন জয়রামবাটি বা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসতেন, সে 3 দিনের মতো লাগতো। কামারপুকুর থেকে ওরকমই লাগতো। মানে প্রথমে মায়ের বর্ণনাটা পাওয়া যায়, আর ঠাকুরেরও বর্ণনা পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, কথামৃতে বা লীলা প্রসঙ্গে আসার বর্ণনাটা পাওয়া যায়। মায়েরটা খুব সুন্দর। মায়েরটা যেরকম ছিল যে মা প্রথমে জয়রামবাটি থেকে বা কামারপুকুর থেকে প্রথমে কতুলপুর আসতেন, কতুলপুর থেকে বিষ্ণুপুর আসতেন, এবার বিষ্ণুপুর থেকে ট্রেনে করে হাওড়া পর্যন্ত আসতেন। আর এই যে কতুলপুর, জয়রামবাটি থেকে কতুলপুর বা বিষ্ণুপুর, এটাতে কোনো রোড সার্ভিস ছিল না, কোনো রাস্তাঘাট ছিল না। 2.5 থেকে 3 দিন লাগতো আগেকার দিনে। আর এখন কলকাতা থেকে 2-2.5 ঘন্টার মধ্যে জয়রামবাটি কামারপুকুরে পৌঁছানো যায়।
তো এরকম পরিবহন ব্যবস্থা ছিল, যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ ছিল। তো সেই রাস্তায় যাওয়ার পথে তার জ্বর হয়, কলেরা হয় স্বামী বিবেকানন্দের, এবং ভেদভূমি হইয়াছিল। 3-4 দিনের পর পুনরায় জ্বর হইয়াছে, মানে জ্বর হয়েছিল, ডাক্তার দেখিয়েছিলেন, তখন তো ডাক্তার ছিল না, কবিরাজ বা কবিরাজি ঔষধ এসব চলতো। তো পুনরায় মানে একবার জ্বর থেমে গিয়ে আবার 4 দিন পরে আবার জ্বর হয়েছে। এক্ষণে শরীর এ প্রকার দুর্বল যে 2 কদম চলিবারও সামর্থ্য নেই, মানে এত দুর্বল হয়ে গেছে 2 পা চলতে পারছে না, এটা বলছেন। অতএব বাধ্য হইয়া এক্ষণে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করিতে হইল। পূর্ব যে সংকল্প, কাশীধাম যাইবার সংকল্প বা কামারপুকুর যাইবার সংকল্প, সেটা ত্যাগ করতে হচ্ছে। খুব আপসেট হয়ে বলছেন, ভগবানের কি ইচ্ছা জানি না, কিন্তু আমার শরীর এ পথের নিতান্ত অনুপযুক্ত। বলছে ভগবানের কি ইচ্ছা আমি জানি না, কিন্তু এখন যা পরিস্থিতি, এই শরীরের পক্ষে এইটুকু পথ যাওয়া অসম্ভব। যাহা হোক, শরীর বিশেষ বড় কথা নহে। আবার নিজে আধ্যাত্ম দর্শনের কথা বলছেন তিনি, যে যাহা হোক শরীর বিশেষ বড় কথা নহে। কিছুদিন এ স্থানে থাকিয়া কিঞ্চিত সুস্থ হইলেই মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে। এখন আমার শরীর খারাপ আছে, কিন্তু সারা জীবন তো আমার শরীর খারাপ থাকবে না। স্বামী বিবেকানন্দ এই সংকল্পটা নিচ্ছেন বা করছেন, যে সুস্থ হইলেই ভগবত চরণে আবার মিলিত হব, সুস্থ হইলেই মহাশয়ের চরণ দর্শন করিবার অভিলাষ আছে। বিশ্বেশ্বরের ইচ্ছা যাহা তাহাই হইবে, আপনিও আশীর্বাদ করুন। বিশ্বেশ্বরের কাছে তো প্রার্থনা করছেন, ভগবানের কাছে, কাশীশ্বরের কাছে প্রার্থনা করছেন, আর বলছেন যে আপনার কাছেও আশীর্বাদ প্রার্থনা করছি। আর জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম। জ্ঞানানন্দ ভায়ার যা বললাম, যে জ্ঞানানন্দ বলে একজন সাধু প্রমোদদাস মিত্রের আশ্রয়ে থাকতেন, স্বামীজি তাকে চিনতেন, জ্ঞানানন্দও স্বামীজিকে চিনতেন, সেই তারকে প্রণাম জানাচ্ছেন। জ্ঞানানন্দ ভায়াকে আমার প্রণাম, মহাশয়ও জানিবেন, মহাশয়ও প্রণাম জানিবেন। এরকমভাবে একটা দুঃখযুক্ত বা একটা সংকল্প করেছেন, সেই সংকল্পটা রাখতে পারেননি। কেন রাখতে পারেননি তার ব্যাখ্যা করছেন, কি হয়েছে সেই ব্যাখ্যাগুলো করছেন। এই 6ষ্ঠ চিঠিতে এই ব্যাখ্যাটা করলেন। এই হচ্ছে 6টা চিঠি হলো, প্রমোদদাস মিত্রকে 6টা চিঠি হলো। এরপরে নেক্সট চিঠি, 7 নম্বর চিঠি প্রমোদদাস বাবুকে লিখিত। এইটা লিখছেন তিনি বাগবাজার থেকে, বাগবাজার কলকাতা থেকে। এখানে আবার ভেবে বসবেন না, তখন কিন্তু মায়ের বাড়ি হয়নি, এখনও কিন্তু নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ সাধু হয়েছেন, সব কিছু হয়েছে, এখনও কিন্তু শিকাগো যাননি, এখনও বিখ্যাত সেই বিবেকানন্দ তিনি কিন্তু হননি। তো এখনও কিন্তু তিনি তার পরিচয় দিচ্ছেন দাস নরেন্দ্র বলে, এখনও তিনি বিবেকানন্দ হয়ে ওঠেননি। আর এইটা, এই যে নেক্সট চিঠিটা 7 নম্বর চিঠিটা, এটা বাগবাজার থেকে লিখছেন। এবার বাগবাজার মানে কিন্তু মায়ের বাড়ি নয়, তখন বাগবাজারে এমনি বাগবাজার থেকে তিনি লিখছেন। এটা বাগবাজার বলতে বলরামবাবুর বাড়ি বোঝাতে পারে, কিন্তু এটা স্পেসিফিক কিছু লেখা নেই। আমি ধরে নিলাম এটা বলরামবাবুর বাড়ি থেকেই বলছেন। বলরামবাবুর বাড়িটাও বাগবাজারে। তো বলরামবাবু তাদের সুহিত ছিলেন, খুব স্নেহ করতেন। আপনারা জানেন বলরামবাবু হচ্ছেন স্বামীজির যে গুরু ভাই প্রেমানন্দ, আমাদের রামকৃষ্ণ সংঘের প্রথম ম্যানেজার ছিলেন স্বামী প্রেমানন্দ, তার জামাইবাবু ছিলেন আমাদের এই বলরাম বসু। বলরাম বসু জমিদার, কোঠারে তাদের জমিদারি ছিল। বৃন্দাবনে কাশীতে তাদের আবাস আছে, সেখানে আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুরা বা ভক্তরা গিয়ে আশ্রয় পায়, এখনও পায়, সেই সমস্তগুলো আছে। তো সেই বাগবাজার থেকে প্রমোদাবাবুকে লিখছেন চিঠি। এখন তিনি বরানগরে নেই, বাগবাজার থেকে লিখছেন। এটা লিখছেন 21শে মার্চ। আমরা আগের চিঠিটা ছিল 21শে ফেব্রুয়ারি। এবার 1 মাস পর বাগবাজার থেকে প্রমোদাবাবুকে স্বামীজি লিখছেন বা নরেন্দ্রনাথ লিখছেন। পূজনীয় মহাশয়, কয়েক দিবস হইল আপনার পত্র পাইয়াছি, কোনো বিশেষ কারণবশত উত্তর প্রদান করিতে পারি নাই, ক্ষমা করিবেন। শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ, মধ্যে মধ্যে জ্বর হয়, কিন্তু প্লীহাদি কোনো উপসর্গ নাই।
হোমিওপ্যাথিক চিকিৎসা করাইতেছি, অধুনা কাশী যাইবার সংকল্প একেবারেই পরিত্যাগ করিতে হইয়াছে। পরে শরীর গতিক দেখিয়া ঈশ্বর যাহা করিবেন হইবে। জ্ঞানানন্দ ভায়ার সহিত যদি সাক্ষাৎ হয়, অনুগ্রহ করিয়া বলিবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন। আমার যাওয়া বড়ই অনিশ্চিত। আপনি আমার প্রণাম জানিবেন ও জ্ঞানানন্দকে দিবেন। এই চিঠিটাও খুব একটা সুখের চিঠি নয়, খুব একটা আনন্দের চিঠি নয়। এই চিঠিতেও দুঃখের কথাই বলা হচ্ছে, নরেন্দ্রনাথের শারীরিক অসুস্থতার কথাই বলা হচ্ছে। এবং তিনি কলকাতার বাগবাজার থেকে লিখছেন। বরানগরটাকেও বৃহত্তর কলকাতার মধ্যেই ধরা হয়। তো বাগবাজারে বসেই তিনি লিখছেন। তো তিনি যে এই চিঠিটির যে মূল বিবেচ্য বিষয় যেটা, যে কয়েকদিন আগে তার চিঠি পেয়েছিলেন, সেই প্রাপ্তি স্বীকার করছেন, কিন্তু চিঠি উত্তর দিতে পারেননি সঙ্গে সঙ্গে, তার জন্য ক্ষমাও চাইছেন এবং শরীর অসুস্থ সেটা জানাচ্ছেন। এবং শরীরে কি সমস্যা হচ্ছে, যে জ্বর হয় কিন্তু প্লীহাদির কোনো উপসর্গ নাই, হোমিওপ্যাথিক চিকিৎসা করিতেছি, এই সমস্তগুলো জানালেন যে কি অবস্থায় তিনি আছেন। আর অধুনা মানে বর্তমানে কাশী যাইবার সংকল্প একেবারেই পরিত্যাগ করিতে হইয়াছে। এরকম শারীরিক অসুস্থতা নিয়ে তো তীর্থে যাওয়া যায় না, তো সেই জন্য সংকল্প ত্যাগ করা হয়েছে কাশী যাবার। পরে শরীর গতিক দেখিয়া ঈশ্বর যাহা করিবেন হইবে, মানে ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছেন। এরপরে আর একটা ইনফরমেশন দেখুন, এত অসুস্থ শরীর নিয়েও তার চিন্তা ভাবনাগুলো কত পজিটিভ ছিল। এই যে জ্ঞানানন্দের কথা আমরা আগের দুটো চিঠিতে পড়লাম, জ্ঞানানন্দ প্রমোদদাস মিত্রের আশ্রয়ে ছিলেন কাশীতে। স্বামী বিবেকানন্দ গেলে তার কিছু পরিকল্পনা ছিল, বিবেকানন্দকে নিয়ে তিনি এখানে যাবেন সেখানে যাবেন, এরকম কিছু পরিকল্পনা ছিল। বিভিন্ন সূত্রে বিবেকানন্দ সেটা জানতে পেরেছেন। এবার সেইটার উত্তর এখানে দিচ্ছেন। কি জানতে পেরেছিলেন সেটা বলছেন, যে জ্ঞানানন্দ ভায়ার সহিত যদি সাক্ষাৎ হয়, অনুগ্রহ করিয়া বলিবেন যেন তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন। আমার যাওয়া বড়ই অনিশ্চিত। আপনি আমার প্রণাম জানিবেন ও জ্ঞানানন্দকে দিবেন। যেমন এরকম একটা ইনফরমেশন বিবেকানন্দ বা নরেন্দ্রনাথের কাছে ছিল, যে জ্ঞানানন্দ নরেন্দ্রনাথ যখন কাশীতে যাবেন তার অনেক রকমের পরিকল্পনা, যে তাকে নিয়ে এখানে যাবে, তো এরকম এক পরিকল্পনার কথা শুনেছেন। তো এখন যেহেতু স্বামীজি সেই কাশী যাওয়ার সংকল্পই ত্যাগ করেছেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারবেন না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তখন এই জ্ঞানানন্দ যাতে তার জন্য আটকে না যায় বা তার যা করণীয় সে যেন করে, এটা যেন পরে বলতে না পারে যে বিবেকানন্দ জানালো না বা নরেন্দ্রনাথ জানালো না। সে যদি জানাতো আমি তাহলে আমার মতো যেতে পারতাম, এই অজুহাতটা বা এই পরিস্থিতিটা যাতে না হয়, নরেন্দ্রনাথ তাকে বলে দিচ্ছেন, প্রমোদদাস মিত্রকে বলছেন যে জ্ঞানানন্দের সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনি জ্ঞানানন্দকে বলবেন যে আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, কারণ আমার যা বর্তমান পরিস্থিতি, আমি এখন কাশী যাওয়ার সংকল্প ত্যাগ করেছি। তাহলে একজনকে বাঁধিয়ে রাখছেন না স্বামীজি যে আমি পারবো না যেতে, তো সেটা তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে। দেখবেন আমাদের মধ্যে এরকম আমরা কিন্তু ঝুলিয়ে রাখি অনেক সময় কাউকে, তো আমরা স্পষ্ট করে বলি না। এই যে স্পষ্টবাদিতা, এই চিঠিতে এটা কিন্তু একটা বিশাল ভালো পয়েন্ট। মানে এবার এটা পাঠকের উপর নির্ভর করছে যে সে স্বামীজির কথা পড়ে কোন দিকটা নিচ্ছে। এটা আমার খুব ভালো লাগলো যে কাউকে ঝুলিয়ে রাখছি না, যে একজন আমার জন্য আশা করছে যে আমি আসবো, তারপর সে আমাকে নিয়ে একটু এখানে ওখানে যাবে, তো সেটা পরিষ্কার যে আমি কনফার্ম হয়ে গেছি, আমি কনফার্ম করে দিচ্ছি যে না ভাই আমার জন্য বসে থেকো না, আমি কবে যাব না যাব কোনো ঠিক নেই, তো তোমার যেরকম প্ল্যান আছে তুমি সেরকম করো। এইটা খুব ভালো লাগলো ব্যাপারটা, সেটা একটু বললাম। তো তিনি আমার জন্য অপেক্ষা করিয়া বসিয়া না থাকেন, আমার যাওয়া বড়ই অনিশ্চিত। আপনি আমার প্রণাম জানিবেন ও জ্ঞানানন্দকে দিবেন। এইভাবে
এই সপ্তম চিঠি বা 7টা চিঠি শেষ হলো। নেক্সট 8 নম্বর চিঠি, আজকে এটাই লাস্ট হবে। 8 নম্বর চিঠি আমরা, এটা আবার বরানগর থেকে লিখছেন, এটা আবার বরানগর মঠ থেকে লিখছেন 26শে জুন। আগের চিঠিটা ছিল 21শে মার্চ, এটা হচ্ছে 26শে জুন প্রমোদাবাবুকে লিখিত। এটা আজকে আগের চিঠিগুলোতে আমরা দেখছিলাম ঈশ্বর জয়তী বা শ্রী শ্রী দুর্গা এরকম হেডিং করে চিঠিটা লিখেছিলেন। এইটাতে লিখছেন শ্রী শ্রী দুর্গা শরণ, শ্রী শ্রী দুর্গা শরণম বলে। আমরা জয়তু দুর্গা মাই কি জয় বা বিভিন্ন রকম এরকম লিখি, জয় কালী ওং এরকম লিখি। তো এখানে উনি লিখছেন শ্রী শ্রী দুর্গা শরণম, মানে দুর্গা মাকে স্মরণ করে চিঠিটা লিখছেন। বরানগর 26শে জুন 1889। পূজ্যপাদ মহাশয়, বহুদিন আপনাকে নানা কারণে কোনো পত্রাদি লিখিতে পারি নাই, তজ্জন্য ক্ষমা করিবেন। অধুনা গঙ্গাধরজির সংবাদ পাইয়াছি এবং আমার কোনো গুরুভ্রাতার সহিত সাক্ষাৎ হওয়ায় তাহারা 2 জনে উত্তরাখণ্ডে রহিয়াছেন। আমাদের এ স্থান হইতে 4 জন উত্তরাখণ্ডে রহিয়াছেন, গঙ্গাধরকে লইয়া 5 জন। শিবানন্দ নামক আমার একজন গুরুভ্রাতার সহিত কেদারনাথের পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের সাক্ষাৎ হয়। গঙ্গাধর এই স্থানে 2খানি পত্র লিখিয়াছেন। তিনি প্রথম বৎসরে তিব্বত প্রবেশের অনুমতি পান নাই, পরের বৎসর পাইয়াছিলেন। লামারা তাহাকে অত্যন্ত ভালোবাসে, তিনি তিব্বতী ভাষা শিক্ষা করিয়াছেন। তিনি বলেন তিব্বতের 90% জন লামা, কিন্তু তাহারা এক্ষণে তান্ত্রিক মতের উপাসনায় অধিক করে। অত্যন্ত শীতল দেশ, আহারীয় অন্য কিছু নাই, কেবল শুষ্ক মাংস। গদাধর তাহাই খাইতে খাইতে গিয়াছিল। আমার শরীর মন্দ নাই, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর। এখানে এই চিঠিটাতে অনেকগুলো ইনফরমেশন নরেন্দ্রনাথ প্রমোদাবাবুকে দিচ্ছেন। এখানে আরেকটা ব্যাপার যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে 1886 ঠাকুরের অনেক ওই সন্ন্যাসী শিষ্য যারা পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছিল, 5 জনের কথা তিনি এখানে স্বীকার করছেন, বলছেন আর কি। আর গঙ্গাধর মহারাজ বা স্বামী অখণ্ডানন্দজি, যিনি আমাদের রামকৃষ্ণ মিশনের সেই অর্থে প্রথম সেবা কার্য শুরু করেছিলেন ভাপ্তা গ্রামে, সারগাছি, মুর্শিদাবাদের সারগাছি বলে যে একটা আশ্রম আছে, গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি রামকৃষ্ণ সংঘের 3য় সংঘাধ্যক্ষ ছিলেন। সেই অখণ্ডানন্দজি খুব ঘুরে বেড়াতেন তিব্বত বা এই দুর্গম অঞ্চলগুলোতে, তিব্বত বা এই ধরনের দুর্গম অঞ্চলগুলো তিনি ঘুরে বেড়াতেন, সেই বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। আর শিবানন্দ নামক গুরুভ্রাতা, যিনি 2nd প্রেসিডেন্ট ছিলেন, শিবানন্দজি মহারাজ। আর কেদারনাথের পথে শ্রীনগর নামক স্থানে গঙ্গাধরের সহিত সাক্ষাৎ হয়, এইসবের কথা বলছেন। আর গঙ্গাধর এই স্থানে 2খানি পত্র লিখেছিল, এইসব বলছেন। আর তিব্বতে মানে যখনকার কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু ভারতবর্ষ তখন তো ভারতবর্ষ ভাগ ছিল না। এই অখণ্ড ভারতবর্ষের অধিপতি ছিলেন ইংরেজরা, এবং তিব্বতের ওই সমস্ত জায়গাতে স্বাধীন রাজারা ছিলেন, কিন্তু ইংরেজদের কন্ট্রোলও ছিল। তো ইংরেজরাই আমাদের অখণ্ডানন্দজিকে প্রথমবার তিব্বতে যাওয়ার পারমিশন দেয়নি, দ্বিতীয়বার পারমিশন দিয়েছিল। লামাদের সাথে বা বৌদ্ধ ভিক্ষুদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, তারা খুব ভালোবাসত, কিন্তু তারা তান্ত্রিক মতের উপাসনা করে, স্বামীজি এটা বললেন। আর শীতল দেশ, সেরকম খাওয়া দাওয়া পাওয়া যায় না, শুকনো মাংসই প্রধান ভরসার, শুকনো মাংস, সেই শুকনো মাংসই পাহাড়ি অঞ্চলে। এখন তো অনেক রকমের খাবার দাবার, আধুনিক অনেক ব্যবস্থাতে অনেক রকমের সুযোগ সুবিধা বেড়েছে, আগেকার দিনে তো এত সুযোগ সুবিধা ছিল না। তো সেটাই স্বামীজি বলছেন যে কেবল শুষ্ক মাংস খাবার, বলতে শুকনো মাংস, ফ্রিজড মিট আর কি, ফ্রোজেন মিট। তো সেই ফ্রোজেন মিটই খেতে হতো। গঙ্গাধর তাহাই খাইতে খাইতে গিয়াছিল।
আর আমার শরীর মন্দ নয়, কিন্তু মনের অবস্থা অতি ভয়ঙ্কর, মন ভালো নেই, কারণ সে তো কাশি যেতে পারছে না, এরকম অনেক রকমের ঘটনা, তো সেগুলো সে বলছেন। এইভাবে আমাদের 8টা চিঠি আমাদের পড়া হয়ে গেল। আজকের মতো এইটাই শেষ হচ্ছে, আমাদের আজকের পত্রাবলী পাঠ এখানেই শেষ হচ্ছে। তো ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সার্বিক কল্যাণ কামনা করছি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমস্তু।